আজকে আমরা মূলত পড়বো সমাস। সমাসে আমরা মূলত এখানে দেখো তোমাদের সিলেবাসে দুটো সমাস রয়েছে, অব্যয়ভাব এবং তৎপুরুষ, এই দুটো তোমাদের সিলেবাসে রয়েছে। সমাসের মধ্যে আমরা কারক কমপ্লিট করে ফেলেছি, এর আগে আমরা কমপ্লিট করে ফেলেছি কারকটা। কারকের প্রশ্ন আমি তোমাদের করিয়ে দিয়েছি, আর কিছু প্রশ্ন বাকি আছে করণ কারকের উপরে, ওটা অন্য একদিন করিয়ে দেবো ভাবছি। আজকে আমরা সমাস পড়বো মূলত। শুরু করি তাহলে। কি ভাবছো এত? হাতে আর 3 মাস সময়, আর ঠিক তারপরেই তোমাদের ফাইনাল এইচএস এর পরীক্ষা। এখনই যদি শুরু না করে তাহলে পস্তাতে হবে, কারণ থার্ড সেমিস্টারে সেই সুযোগ আছে যেখানে তুমি 40-এ 40 পেতে পারো। কেন পেতে পারো? কারণ এইখানে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকছে, যেখানে তুমি ফুল মার্কস পেতে পারো। এবং ফোর্থ সেমিস্টারে তোমরা প্রত্যেকে জানো যে যেহেতু সেখানে লিখিত উত্তর লিখতে হবে, সেখানে ডেসক্রিপটিভ অ্যান্সার লিখতে হবে, তাহলে সেখানে গিয়ে তোমাদের নম্বর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর ঠিক সেই কারণেই যদি তোমরা থার্ড সেমিস্টারটা একটু খেটে ভালো নম্বর করতে পারো, ফোর্থ সেমিস্টারে সামান্যতম একটু নম্বর কমলেও কোনো অসুবিধা হবে না, তোমাদের বরং মেকআপ হয়ে যাবে। এবার ভাবছো এই এত বড় সিলেবাস কিভাবে 3 মাসের মধ্যে তোমরা শেষ করবে? চিন্তা নেই, আমরা তো আছি। আমাদের এলিট একাডেমি তোমাদের জন্য স্পেশাল ইনিশিয়েটিভ নিয়েছে। আমাদের এলিট একাডেমিতে তোমাদের জন্য রেকর্ডেড ক্লাস তো থাকছে, তার পাশাপাশি যারা এখন থেকে পড়াশোনাটাকে শুরু করতে চাইছো তাদের জন্য লাইভ ডাউট ক্লিয়ারেন্স সেশন থাকছে। তার সঙ্গে প্রতিটি চ্যাপ্টারের এমসিকিউ ভিত্তিক নোটসপত্র, তার পাশাপাশি থাকছে তোমাদের প্রতিটা চ্যাপ্টারের 150 থেকে 200 এমসিকিউ, যেন তোমাদের প্র্যাকটিসটা আরো যেন সহজ হয়ে যায়। তার সঙ্গে প্রতি সপ্তাহে আমাদের এলিট একাডেমির টিচাররা লাইভ মক টেস্ট নিচ্ছেন এবং তার পাশাপাশি তার সলিউশন নিয়েও কিন্তু আলোচনা করে দিচ্ছি। তাই আর একটি দিনও সময় নষ্ট না করে ক্লাস 12 আর্টসের বিদ্যার্থী ব্যাচ আমাদের এলিট একাডেমিতে জয়েন করে নাও। মাত্র 399 টাকায় তোমরা পুরো কোর্সটা পেয়ে যাচ্ছ। এবং এখানে আমরা 10টা সাবজেক্ট তোমাদের অফার করছি। 10 সাবজেক্ট কি? বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, অ্যারাবিক, ইএনভিএস। সুতরাং ব্যাচটি জয়েন করো এবং লাইভ ক্লাস এবং এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। দেখো সমাস মানে কি, আমরা যে কারক পড়লাম, কারকের সংজ্ঞা পড়লাম, বিভক্তি পড়লাম, বিভক্তির সংজ্ঞা পড়লাম, কারক কয়টি, বিভক্তি কয়টি, এগুলো আমরা সব পড়েছি। এবার বলো সমাসটা যে আমরা পড়বো, সমাস মানে কি? শর্টকাটে যদি বলা হয়, শর্টকাট ফর্ম যদি বলা হয় যে সমাসটা কি, সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, মানে ছোট করা। জিনিসটা বড় আছে সেটাকে ছোট করা, সেটাই হচ্ছে সমাস। সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ। সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, মানে শর্টকাট ফর্ম বলতে পারো। সংক্ষেপীকরণ, সংক্ষেপীকরণ, ঠিক আছে। সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, মানে 2-3টে পদ রয়েছে তাকে শর্ট ফর্মে লেখা। শর্ট ফর্মে হচ্ছে লেখাই হচ্ছে সমাস। একাধিক পদের, এক বা একাধিক পদের সংক্ষেপীকরণ বা শর্ট ফর্ম, সেটাই হচ্ছে সমাস। শর্ট ফর্ম বলতে পারো, ঠিক আছে। সমাস মানেই হচ্ছে সংক্ষেপীকরণ, এক বা একাধিক। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে এর অর্থ কিন্তু থাকতে হবে, এর অর্থ থাকতে হবে। তাহলে সমাস মানে আমরা জেনে গেলাম, সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ। প্রশ্ন আসতেই পারে পরীক্ষাতে যে সমাস কথার অর্থ কি। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপীকরণ, ঠিক আছে, বোঝো। দেখো কি লেখা আছে, পড়ো এখানে। সংস্কৃত ব্যাকরণের অন্যান্য শাখার ন্যায় সমাসও একটি স্বতন্ত্র শাখা। সমাস একটি স্বতন্ত্র শাখা। বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের মধ্য দিয়ে সমাস একটা বিশাল মহীরুহ। কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে, এই যে কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করণের মধ্যে দিয়েই তাকে বাক্যে প্রয়োগ, এই সমাসের সার্থকতা। যেটা বললাম যে কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে একত্রে করা বা এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। তাহলে সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ। কিসের সংক্ষেপীকরণ? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করা। কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। না দেবজিৎ, লেট হয়নি, আমি এক্ষুনি শুরু করলাম, ঠিক আছে, জাস্ট শুরু করলাম। যে আমরা সমাস কি, সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ বা শর্ট ফর্ম। তাহলে কি বলবো? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। ব্যাস এইটুকুই।
তাহলে দেখো, বাক্য গঠনের জন্য যেমন পুঙ্খানুপুঙ্খ কারকের জ্ঞান প্রয়োজন, আমরা অলরেডি কারক পড়ে নিয়েছি, কারক কি, কারক কত প্রকার, বিভক্তি কি, কোন কারকে কোন বিভক্তি হয়, ঠিক আছে। তেমনি বাক্যকে সংক্ষিপ্ত করানোর জন্য প্রয়োজন হয় সমাসের। হ্যাঁ, আজকে সমাসের প্রথম ক্লাস। হ্যাঁ, সমাসের যথোপযুক্ত প্রয়োগের ধারণা। সমাসের নিয়মাদি আলোচনার পূর্বে সমাস সম্পর্কিত আমরা কিছু পরিভাষা মানে হচ্ছে সংজ্ঞা। সমাস আমরা কাকে বলবো, পুস্তকের ভাষায় বা গ্রন্থের ভাষায়, পারিভাষিক মানে হচ্ছে সংজ্ঞা, ঠিক আছে। তাহলে সমাসের কিছু আমরা সংজ্ঞা জানবো, সমাসের কিছু আমরা সংজ্ঞা জানবো, যে সমাস আমরা কাকে বলা। সমার্থ পদবিধি বলা হয়, দেখবো আমরা পরে পরে যে কে কোন মনীষী কি কি বলেছেন। ম্যাম গ্রামারের পার্টটা কখন থেকে স্টার্ট করেছেন? জাস্ট আমরা শুরু করলাম, সমাসটা আমরা সবেমাত্র শুরু করেছি। যে সমাসটা কি আমি এইটুকুই বললাম, যে সমাস হচ্ছে সংক্ষেপীকরণ। কিসের সংক্ষেপীকরণ? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করা। জাস্ট এইটুকু বোঝো, এত দরকার নেই। কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস, ঠিক আছে। আজ আমার ফার্স্ট ক্লাস। আচ্ছা, ওয়েলকাম তোমাকে এলিটে, অপর্ণাকে ওয়েলকাম। তাহলে সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, এইটুকু জানো। আর কিসের সংক্ষেপীকরণ? কতগুলি দীর্ঘ পদ সমষ্টিকে এক পদে পরিণত করা, ব্যাস এইটুকু জানলেই হবে। এবার আমরা সমাসের সংজ্ঞাগুলো দেখব। সমাসের আমরা সংজ্ঞাগুলো দেখব, যে কে কোন সংজ্ঞা দিয়েছেন, সমাস বলতে কে কি বুঝিয়েছেন, ঠিক আছে। দেখো, বৈয়াকরণ পাণিনি সমাসের লক্ষণ বলতে গিয়ে বলেছেন সমর্থ পদবিধি। অনন্ত এক্ষুনি শুরু হলো, সমাসটাই সবেমাত্র শুরু করলাম। তাহলে বৈয়াকরণ পাণিনি সমাসের লক্ষণ দিতে গিয়ে কি বলেছেন? সমর্থ পদবিধি। সমর্থ পদবিধি, এটা আসবে পরীক্ষাতে, যে সমর্থ পদবিধি কে সংজ্ঞা দিয়েছেন। সমাসের সংজ্ঞা মানে কোন মনীষী দিয়েছেন? পাণিনি থাকবে, বিভিন্ন কবির নাম থাকতে পারে, মনীষীর নাম থাকতে পারে। তাহলে বৈয়াকরণ পাণিনি সমাস সম্পর্কে বা সমাসের লক্ষণ দিতে গিয়ে বলেছেন সমর্থ পদবিধি। আচ্ছা, সুস্মিতা বলছে একটা প্রশ্ন ছিল, বলো। তাহলে সমর্থ পদবিধি হচ্ছে সমাস কার মতে? বৈয়াকরণ পাণিনির মতে। বৈয়াকরণ পাণিনির মতে সমাসের লক্ষণ হচ্ছে বা সমাসের সংজ্ঞা হচ্ছে সমর্থ পদবিধি। সমর্থ মানে কি? দেখো, সমর্থ মানে হচ্ছে সাপেক্ষ বা মিলিতার্থ, মানে মিলন, মানে মিলিত হচ্ছে, যেটা একসাথে হচ্ছে, ঠিক আছে। তাহলে সমর্থ মানে হচ্ছে সাপেক্ষ বা সাপেক্ষ এবং মিলিতার্থ। সাপেক্ষ এবং মিলিতার্থ মানে মিলন হচ্ছে। পদবিধি মানে কি? পদবিধি মানে হচ্ছে পদ সম্পর্কিত বিধি। পদ সম্পর্কিত বিধি। তাহলে বৈয়াকরণ পাণিনি সমাসের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন সমর্থ পদবিধি। সমর্থ মানে তিনি বলেছেন সাপেক্ষ এবং মিলিতার্থ। আর পদবিধি বলতে বলেছেন পদ সম্পর্কিত বিধি। ব্যাস, হয়ে গেল। অর্থাৎ তাহলে কি বলা যায়? দুই বা ততোধিক পদের মিলিতার্থের যে বিধি, তাই হচ্ছে সমাস। মহামহোপাধ্যায় পণ্ডিত ঈশ্বরচন্দ্র দেখো কি বলেছেন। তাহলে আমরা পাণিনির মতে কি পেলাম? সমর্থ পদবিধি। সমর্থ মানে হচ্ছে সাপেক্ষ এবং মিলিতার্থ, আর পদবিধি মানে হচ্ছে পদ সম্পর্কিত বিধি। ওকে। আর ঈশ্বরচন্দ্র দেখো কি বলেছেন। সুজয় কি বলছে ম্যাম? আর একবার বলুন। হ্যাঁ, বলছি, দেখো নোট করবো, এগুলো সব তোমাদের দিয়ে দেবো। সুস্মিতা, এগুলো সব তোমাদের দিয়ে দেওয়া হবে। নোট চাইলেও করতে পারো, তোমরা পিডিএফ আকারে সব পেয়ে যাবে এগুলো, ঠিক আছে। এগুলো সব পিডিএফ আকারে পেয়ে যাবে। তাহলে সমাস আমরা দেখলাম, সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, মানে শর্ট ফর্ম করা। সেটা কি? সমাসে এবার লক্ষণ বা সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছেন? সংজ্ঞা দিতে গিয়ে বৈয়াকরণ পাণিনি বলেছেন সমর্থ পদবিধি। এবার সমর্থ মানে কি? সমর্থ মানে হচ্ছে সাপেক্ষ এবং মিলিতার্থ, আর পদবিধি মানে হচ্ছে পদ সম্পর্কিত বিধি। তাহলে যদি প্রশ্ন আসে যে সমর্থ পদবিধি সমাসের সংজ্ঞায় কে বলেছেন? সমর্থ পদবিধি সমাসের সংজ্ঞায় বা লক্ষণ সম্পর্কে কে বলেছেন? বিভিন্ন অপশন থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন অপশন থাকতে পারে। তাহলে মহর্ষি পাণিনি এটা বলেছেন। আচ্ছা, আমাদের বিদ্যাসাগর কি বলেছেন? দেখো, বিদ্যাসাগর বলেছেন একপদী ভাবঃ সমাসঃ।
একপদী ভাবः সমাসः, অর্থাৎ একপদী ভাব, একপদী ভাবः সমাসः, এটা বলেছেন। আচ্ছা, আপনি কি গ্রুপে কাউকে জিজ্ঞাসা করতে বলেছেন যে কারক বিভক্তি সবাই ভালোভাবে বুঝতে পেরেছে কিনা? হ্যাঁ বলো, না বুঝতে পারলে বলবে, আমি বুঝিয়ে দেবো। কারক বিভক্তি সম্পর্কে আশা করি কারোর সমস্যা থাকবে না। আমরা ডিটেলসে ক্লাস করে নিয়েছি কারক বিভক্তির উপরে, ঠিক আছে? কারকের নিয়ম বিশেষ করে মাথার উপর দিয়ে যাচ্ছে ব্যাকরণগুলি, না 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 না, মাথার উপর দিয়ে যাবে না। তোমাদের আমি কি বললাম, কারকের ক্ষেত্রে তোমাদের কি বলেছি, যে শব্দরূপগুলো পড়বে, শব্দরূপগুলো পড়বে, তারপরে কারক চেনা। তোমাদের অত সূত্র পড়তেই হবে না, তোমাদের অত কষ্ট করে সূত্র পড়তেই হবে না। তোমরা প্রথমে শব্দরূপগুলো পড়বে, ক্লাস 11 এর বইটা বার করবে, 11 এর বইয়ে প্রচুর শব্দরূপ পাবে, শব্দরূপগুলো পড়বে। আমি করিয়েছি 3খানা শব্দরূপ করিয়েছি, তার মানেগুলো পড়বে, দেখবে ওই রকমই কোশ্চেনে তোমরা পেয়ে যাবে যে এখানে কোন কারক আছে বা কোন বিভক্তি আছে। যদি বিভক্তিটা চিনে নাও, যদি কারকের বিভক্তিটা চিনে নাও যে তৃতীয় আছে না প্রথম আছে না দ্বিতীয় আছে, তাহলে সেক্ষেত্রে খুব সহজ হয়ে যাবে। আমি যখন আচ্ছা, অপর্ণা বলছে আমি গ্রুপে জয়েন হইনি, আচ্ছা ঠিক আছে দেখছি, ঠিক আছে। ব্যাকরণের নিয়মগুলো অত পড়তে হবে না, অত কষ্ট করে মুখস্থ করার কোনো দরকার নেই। তোমরা খালি শব্দরূপগুলো দেখো, তোমরা খালি শব্দরূপগুলো দেখো। আর সমাসটা শেষ হয়ে যাক, আমরা সমাসটা এখন পড়ছি, সমাসটা শেষ হয়ে যাক, আমি সমাস আর কারক একসাথে একদিন একটা ক্লাস করব, সমাস আর কারক নিয়ে, ঠিক আছে? সমাস আর কারক নিয়ে আমি একসাথে একদিন একটা ক্লাস করব, তাহলে ঠিক আছে? তখন দেখবে জিনিসটা আরো ইজি হয়ে যাবে। বলো এবার ঠিক আছে কিনা বলো। আচ্ছা, ইম্পর্টেন্ট শব্দরূপগুলো, শব্দরূপগুলো ইম্পর্টেন্ট। ক্লাস 11 এর বইতে অনেকগুলো শব্দরূপ আছে, দেখো আমি তো 3টে করিয়েছিলাম, নর, লতা আর আমি ফল করিয়েছি। এরকম তোমরা এটা তো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, ঠিক আছে, এটা অকারান্ত পুংলিঙ্গ শব্দ। এরকম আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ এটা, হ্যাঁ। আচ্ছা, ঘনশ্যাম বলছে আপনার ক্লাস থেকে যা বুঝেছি, বই থেকে তো তাও বোঝা যাচ্ছে না, যত নিয়ম রেখে দিয়েছে। আচ্ছা আচ্ছা সুজয়, ঠিক আছে, গ্রুপে জয়েন করার ব্যবস্থা করছি। শব্দরূপ করলে কারকের 80% হয়ে যাবে। এর আগের দিন যখন আমি প্রশ্ন পড়িয়েছিলাম, তোমাদের কোশ্চেন করিয়েছিলাম, খুব কঠিন লাগছিল কি, ওই প্রশ্নগুলোই তোমরা পরীক্ষার হলে পাবে, ওই রকম প্রশ্নগুলো, ওই টাইপের প্রশ্নগুলো, এমনকি ওই প্রশ্নগুলোই হুবহু ওই রকমই পরীক্ষাতে পাবে। শব্দরূপ করো, শব্দরূপ করার পরে তুমি কারকের প্রশ্নগুলো করার চেষ্টা করো, দেখবে অনেক সহজ হয়ে যাবে। আর আমি বললাম যে সমাস, আমার ক্লাসটা শেষ হয়ে যাক, সমাস আর কারক নিয়ে দুটো একসাথে নিয়ে আমি একদিন ক্লাস করিয়ে দেবো, ঠিক আছে? সুজয়কে আর অপর্ণাকে ক্লাসে, আচ্ছা গ্রুপে জয়েন করে দেওয়া হবে, অসুবিধা নেই। ঘনশ্যাম বলছে প্রশ্নগুলো কঠিন লাগছে, কঠিন লাগার তো কথা নয়। এখন সমাসটা দেখো, কারকের, তোমাদের কারকের কি কি সমস্যা আছে বলবে, ক্লাসটার শেষে আমি নোট করে রেখে দেব, সেই অনুযায়ী আমি কারকের একদিন কারকা সমাসের উপরে পুরোটা একদিন ক্লাস নেব, ঠিক আছে? এখন সমাসটা বোঝো, সমাসটাও তোমাদের মনে হবে কঠিন, প্রথম থেকে ধরার চেষ্টা করো, তাহলে আর কঠিন মনে হবে না। তাহলে সমাস আমরা দেখলাম যে সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ, দুই বা ততোধিক পদের হচ্ছে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম মহর্ষি পাণিনিকে বলেছেন সমর্থ পদবিধি, আর ঈশ্বরচন্দ্র কি বলেছেন দেখো, একপদী ভাবঃ সমাসঃ, একপদী ভাবঃ সমাসঃ, অর্থাৎ একাধিক পদের একপদী ভাবঃ সমাসঃ, ওখানে মানে পড়লেই বুঝতে পারবে, অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। মোদ্দা কথা দেখো, সমর্থ পদবিধি যদি বলি, শর্টকাট ফর্মে বলি, দেখবে এখানে পাবে সংক্ষেপীকরণ, শর্ট ফর্ম। একই কথা বলেছেন আমাদের বিদ্যাসাগর মহাশয়। একপদী ভাবঃ সমাস কি? একপদী ভাব হচ্ছে একাধিক পদের এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। তবে একাধিক পদের শুধু মিলন ঘটলেই হবে না, তার উপযুক্ত অর্থ থাকা দরকার, তার উপযুক্ত অর্থ থাকা দরকার। তাহলে সমাস মানে আমরা ভালো করে মন দিয়ে বোঝো, সমাস মানে কি? সমাস মানে হচ্ছে সংক্ষেপীকরণ। কিসের সংক্ষেপীকরণ? এক বা একাধিক পদের
এক বা একাধিক পদের হচ্ছে মিলন, সেটাই হচ্ছে সমাস। মহর্ষি পাণিনি বা বৈয়াকরণ পাণিনি কি বলেছেন? বৈয়াকরণ পাণিনি বলেছেন সমর্থ পদবিধি। সমর্থ মানে কি? সমর্থ মানে হচ্ছে সাপেক্ষ এবং মিলিতার্থ, ঠিক আছে। আর পদবিধি মানে হচ্ছে পদ সম্পর্কিত বিধি। বিদ্যাসাগর কি বলেছেন? একপদী ভাবঃ সমাসঃ, অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। হয়ে গেল। শুধু ওটা হলেই হবে না, তার একটা উপযুক্ত অর্থ থাকা দরকার, তার একটা উপযুক্ত অর্থ থাকা প্রয়োজন। ঠিক আছে, হয়ে গেল। তাহলে বলো বুঝলে কিনা? এটা বুঝলে কিনা বলো, বলো এটা বুঝলে কিনা বলো, এটা কি বুঝতে পারলে যে সমাসটা কি? সমাসটা কাকে বলবো আমরা, কেন বলবো, বলো বুঝতে পারলে কিনা বলো? সমাসটা কাকে বলবো, কেন বলবো, আর সংজ্ঞাটাই বা কি? 100%। আচ্ছা, বুঝতে পারলে কিনা বলো? মোনালিসা বলছে বুঝেছি। হ্যাঁ, ক্লাসগুলো প্রথম থেকে করার চেষ্টা করো, এখন বুঝে গেলে পরীক্ষার হলে একদম মাথায় থেকে যাবে। আচ্ছা, চিত্রা বলছে আপনার ক্লাস করতে খুব ভালো লাগে। ক্লাস করতে তো ভালো লাগে, কিন্তু বুঝতে হবে, ঠিক আছে? বুঝলে আমার ভালো লাগবে। এবার দেখো, যখন একাধিক পদ এক পদে পরিণত হয়, যখন একাধিক পদ এক পদে পরিণত হয়, যে অনেক বড় একটা শব্দ বলে দিলাম, সেটাকে ছোট্ট করে লিখলাম, সেটাকে জাস্ট শর্ট ফর্মে লিখে দিলাম, সেটাই হচ্ছে সমাস। এইটুকু জাস্ট বোঝো যে অনেকগুলো পদকে এখানে লিখলাম, সেটার শর্ট ফর্মটা লিখলাম, সেটাই হচ্ছে সমাস। ঠিক আছে, এবার আমরা যখন উদাহরণগুলো দেখবো তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। অনেকগুলো পদকে এক পদে পরিণত করাই হচ্ছে সমাস। দেখো, এবার আমরা দেখো সমাসের কিছু কিছু ওয়ার্ড আছে, যে কোনগুলোকে প্রত্যেকটা ওয়ার্ড গুলোকে আমরা কি নাম দেব, প্রত্যেকটা ওয়ার্ড গুলোকে বা কোন ওয়ার্ড গুলোকে আমরা কি নামে দেব। পূর্ব আর উত্তর, ঠিক আছে, পূর্ব আর উত্তর, পূর্ব আর উত্তর, পূর্ব পদ আর উত্তর পদ। সমাস কথার অর্থ হচ্ছে সংক্ষেপ। ভেরি গুড। তাহলে পূর্ব পদ আর উত্তর পদ, পূর্ব পদ আর উত্তর পদ। পূর্ব পদ মানে হচ্ছে আগে, আগে রয়েছে যে পদটি বা আগে যে ওয়ার্ডটি রয়েছে। উত্তর পদ মানে পরে যে পদটি বা ওয়ার্ড রয়েছে। তাহলে পূর্ব পদ মানে হচ্ছে আগে, উত্তর পদ মানে হচ্ছে পরে। ঠিক আছে, এবার দেখো সমাস নির্ণয়ের ক্ষেত্রে যে পদগুলির যোগে সমাস গঠিত হয়, সমাস তো আমরা নির্ণয় করব, সমাস আমরা সংক্ষেপীকরণও করব বা শর্ট ফর্মেও লিখবো, তার সেই ক্ষেত্রে তো কিছু পদ লাগবে, কিছু তো ওয়ার্ড লাগবে। সেগুলো দেখো কি বলছে, যে পদগুলির যোগে সমাস গঠিত হয় সেগুলিকে একসাথে বলা হয় ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্য মানেও যা, বিগ্রহ বাক্য মানেও তা। ব্যাস বাক্য মানেও যা, বিগ্রহ বাক্য মানেও তা। আমরা যে এখানে একাধিক পদ লিখছি, আমরা এখানে যে একাধিক পদ লিখছি, রূপস্য যোগ্যম, রূপস্য একটা পদ, মন দিয়ে বোঝো, রূপস্য একটা পদ, যোগ্যম একটা পদ, রূপস্য একটা পদ, যোগ্যম একটা পদ, এই পুরোটাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, যেটা দেখো ভেঙে ভেঙে লেখা আছে। ব্যাস মানেই ভাঙা। আমরা ব্যাসদেব কেন পড়েছিলাম? বেদব্যাস কেন পড়েছিলাম? বেদব্যাস নাম কেন? বেদব্যাস কেন নাম? কেননা ইনি ব্যাসদেব বেদগুলোকে 4 ভাগে ভাগ করেছেন, মধ্যে কথা খণ্ডন করেছেন, বিভক্ত করেছেন, তাই তো? সেই কারণে এনার নাম বেদব্যাস, সেই কারণে এনার নাম বেদব্যাস, কেননা ইনি বেদগুলোকে বিভক্ত করেছেন বা ভাগ করেছেন। ঠিক আছে, তাহলে সমাসের ক্ষেত্রে দেখো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য একই। এই যে রূপস্য একটা ওয়ার্ড আর যোগ্যম একটা ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডকে একসাথে বলছে ব্যাস বাক্য, কারণ এই দুটো ওয়ার্ড দেখো ভাঙা আছে, এই দুটো ওয়ার্ড ভাঙা আছে, তাই তো? একসাথে নেই, এই দুটো ওয়ার্ড ভাঙা আছে। তাহলে রূপস্য আর যোগ্যম এটাকে বলছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। বুঝলে যে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য কি?
যে পদগুলির যোগে সমাসটা গঠিত হচ্ছে। সমাস ঘ আমরা পরে আসছি, দেখো সব আসছি আমরা। তাহলে রূপস্য আর যোগ্যম, রূপস্য হচ্ছে আর যোগ্যম, এই দুটো পদকে একসাথে কি বলছে? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আশা করি বোঝা গেছে।